প্রিয় দর্শক, আপনারা টাইটেল এবং ডেসক্রিপশন থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই শো এর প্রশ্ন যে আওয়ামী লীগ সক্রিয় হবে কবে? সক্রিয় বলতে সেই আওয়ামী লীগকে আমরা দেখতে চাই, যেই আওয়ামী লীগ আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত, অর্থাৎ মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ। এই প্রশ্নটি দিয়ে শুরু করব। কয়েক হাজার প্রশ্ন নিজুম মজুমদার ভাইয়ের কাছে আছে এবং আপনারা অতীত দেখেছেন নিজুম ভাইকে পাওয়া মানে হচ্ছে যে বেশ কিছু প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর, প্রিসাইজ উত্তর এবং আম আলোচনা সমালোচনা অনেক কিছুই থাকবে। আমরা শুরুতে একটা ভিডিও দেখি। এই ভিডিওটি হৃদয় বিদারক, আগেই বলে রাখি। আপনারা জানেন জুয়েল হাসান সাদ্দাম সম্পর্কে, তার সাথে যে অন্যায় হয়েছে, রাষ্ট্রীয়ভাবে যে অবিচার হয়েছে, তার সাক্ষী এই বাংলাদেশের 18 কোটি মানুষ। শুধুমাত্র জামাত শিবির রাজাকার, এদের হৃদয় বলতে কিছু নেই, আমরা জানি, তাদের মনুষ্যত্ব বলতে কিছু নেই। তো তাদের বাদ দিলে বাকি তারা কয়জন? যাই হোক, আমরা দেখি তিনি, আপনারা জানেন, জেলখানায় বিনা অপরাধে বিনা বিচারে বন্দী ছিলেন প্রায় 1 বছর ধরে। তার অপরাধ, তিনি আওয়ামী লীগ করেন, ছাত্রলীগের একটি পোস্ট তিনি হোল্ড করেন, এটাই তার অপরাধ। এবং এই অপরাধে তাকে বিনা বিচারে জেলে রাখা হয়েছে, কোনোভাবে জামিন দেওয়া হয়নি, স্ত্রী সন্তান ধুকে মরেছে। তার সাথে এই অবিচার দেখে একটা সময় মানসিকভাবে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে হয়তো আর্থিক কষ্টে, স্বামীহীন বেঁচে থাকা, সামাজিক গ্লানি, লাঞ্ছনা সবকিছু মিলিয়ে তিনি তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, এতটুকু আমরা জানতে পারি। হয়তো খুনও হতে পারেন, আমরা জানি না। বাংলাদেশে এখন অনেক কিছুই ঘটছে যা আমরা ভালো করে জানি না। তো সেই ঘটনায় তাকে জামিন দেওয়া হয়নি। জামিন তো দূরের কথা, তাৎক্ষণিক যে প্যারোল, এটা প্রত্যেকটা নাগরিকের অধিকার, সেই প্যারোল দেওয়া হয়নি। প্যারোলের অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন এবং মৃত সন্তান এবং স্ত্রীর লাশ গেছিল কারাগারে। কেন? যে জীবিত পিতার সাথে দেখা করতে বা জীবিত স্বামীর সাথে দেখা করতে। তো এই ঘটনা আমাদের অনেকেই কাঁদিয়েছে। শেষমেশ তিনি জামিন পেয়েছেন। রাষ্ট্র যেটা করলো, জুতা মেরে গরু দান করলো। যখন প্রয়োজন ছিল বাইরে বের হওয়ার, তখন তাকে বেরোতে দেওয়া হয়নি। এখন সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে সাদ্দামকে জামিন দেওয়া হয়েছে। চলুন দেখি তিনি জামিন পেয়ে কী করেছেন। তার কিছু কথা আমার আসলে হৃদয় ছুঁয়ে গেছে। রাজনীতি এইভাবে করা উচিত, বা সৎসাহস কাকে বলে সেটা সাদ্দামের কাছ থেকে আমরা জানবো। তার চেহারা দেখে, তার রাজনৈতিক মিছিল মিটিংয়ের ছবি দেখে অনেকেই অনেক কটু কথা বলেছিলেন। আমরা তো খুব জাজমেন্টাল, অনেক সহজে চেহারা দেখে জাজ করে ফেলি। আসলে রাজনৈতিক প্রজ্ঞা, বা আসলে আওয়ামী লীগ কী, বা আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কী, সেটার একটা জলজ্যান্ত উদাহরণ হচ্ছেন এই সাদ্দাম। আমি জানি না সাদ্দাম পরে কী করবেন, মানে তিনি রিভেঞ্জ নেবেন কিনা, নিলে সেটা কতটা ভয়াবহ হবে আমি জানি না। তবে তার প্রাথমিক বক্তব্যগুলো আমরা একটু বাবা, আমি তো তোর হতভাগা বাবা রে। আমি তো কোলেও করতে পারিনি, আমি তো কোলেও করতে পারিনি তোরে। তোর প্রতি আমার সেই মায়া জন্ম নিনি, আমি তোর কোলে নিনি। কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া, আমার তোর মার প্রতি মায়া, আমার তোর প্রতি তো কষ্ট হয়নি। আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি। বাংলাদেশের টেলিভিশনগুলো হঠাৎ মানে ওকে, আমি আপনার সাপোর্ট করে রাখতে আমার বাইরের জীবনে কোনো অন্যায় সিলুট দেবেন না। সন্তানের কবরের পাশে পিতার আর্তনাদ, এর পরবর্তী মোনাজাত আমরা দেখি। আমি এক হতভাগা স্বামী, আমি স্ত্রীর জন্য আল্লাহ, আমি একজন হতভাগা পিতা। আমি তো আমার সন্তানকে কোলে পর্যন্ত নিতে পারিনি। আল্লাহ, আল্লাহ তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ আমার তো নিষ্পাপ শিশু। আল্লাহ, আমার এই নিষ্পাপ শিশু সন্তান, যে দুনিয়ার কিছু বুঝিনি। আল্লাহ, ও তো দুনিয়ার কোনো কিছু পাপ করেনি। আর আল্লাহ, আমার স্ত্রী আমার জানা সম্পর্কে তুমি তো বলিস যে যদি কোনো স্বামী তার স্ত্রীকে ভালো বলে, তার জন্য জান্নাতের রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাহ, আল্লাহ আমি ছোট্ট এই সময়, এই 9টা বছর একসঙ্গে ছিলাম, এই 9টা বছর আমি আমার স্ত্রীকে দোষারোপ করতে পারবো না। আল্লাহ, আল্লাহ কখনো আমার স্ত্রী আমার অবাধ্য হয়নি। আমি যখন ফোন করে বলি আমার স্ত্রীকে যে তুমি বাড়ি যাও, বাড়ি থেকে বেরোনো লাগবে না, আমি বেরোয় যাবো, আমার স্ত্রী সব তার বাবা মা ভাই বোন সবাই ছাড়িয়ে আমার বাড়ি দিয়ে উঠে বসে আছে। তার বাড়ির থেকে বললেও সে আসেনি, কারণ তারা আমার স্বামী যেদিন বলবে সেদিন আমি চলে আসবো। আমি এর থেকে আর আমার স্ত্রী আমার আল্লাহ, আমার বলার ভাষা নেই। আল্লাহ, আমার স্ত্রী যদি কোনো ভুল ত্রুটি চলার মধ্যে করে থাকে, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আল্লাহ আমার স্ত্রী যদি হত্যা হয়ে থাকে, আল্লাহ তুমি এর সঠিক বিচার করো। আল্লাহ, এর সঠিক তদন্তের মাধ্যমে তুমি বিচারের ব্যবস্থা করো। আল্লাহ, আল্লাহ আমি স্বামী হয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমার কথা বলার শক্তিও নাই। আল্লাহ, আমার স্ত্রীকে তুমি ক্ষমা করো। আমি তিনি তার বক্তব্যে নিজুম মজুমদার ভাই বলেছেন যে তিনি কোনো চাঁদাবাজি, অপরাধ, এলাকার মানুষকে সাক্ষী রেখে জিজ্ঞেস করেছেন যে আমি কি কোনো অপরাধ করেছি, আপনারা বলতে পারেন, কোনো ধরনের অন্যায় করেছি আপনাদের সাথে, যে আমাকে ডেকেছে, যখনই ডেকেছে বিপদে আপদে আমি পাশে ছিলাম। তো এই কথাগুলো আমরা শুনলাম সাদ্দামের মুখ থেকে। আপনার পুরো মূল্যায়ন শুনতে চাই জুয়েল হাসান সাদ্দামের ঘটনাটি নিয়ে। আপনি কি দেখছেন এবং ভবিষ্যতে তার রাজনৈতিক পরিস্থিতি কি হতে পারে, বা তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের আসলে বিচার কিভাবে হওয়া উচিত বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ আসাদ।
প্রথম এই ঘটনাটা যেদিন ঘটলো তার স্ত্রী এবং সন্তান সেদিনও যেমন আপ্লুত হয়েছি। আজকে জুয়েলকে এভাবে দেখে আজকেও অনেকটা বুক ভেঙে যাবার মতো একটা অবস্থা। আমরা প্রত্যেকেই যে যার মতো অবস্থানে থাকা অবস্থাতেও আমরা সবাই এমনভাবে সাফার করছি, বলতে ইচ্ছা করে আরকি, ব্রাদার উই আর অন দ্য সেইম বোট। যেমন ধরেন, আপনারা তো জানেন আমার মা যখন ভারতে আসেন বা চিকিৎসার জন্য আসেন, ওই কয়েকটা দিনের জন্য, কিছুদিনের জন্য মাকে দেখতে পাই। দেশে যেতে পারি না। মিথ্যা মামলা দিয়ে বসে আছে। নানান ধরনের হামলা-টামলার শিকার হব, মবের শিকার হব। সো এই অনুভূতিটা এত প্রবলভাবে বুঝতে পারি। নূর, আমি আপনাকে একটা কথা বলি। সেটা হচ্ছে, হুম। ধরেন যারা আজকে এই অত্যাচার করছে, যারা এই অত্যাচার আপনার গায়ে সেঁটে দিল, যারা আপনাকে এভাবে কষ্ট দিল, তারাও এই দেশেরই নাগরিক এন্ড অফ দ্য ডে তে। ওরা কোন ফিরিঙ্গি আসেনি আমাদের দেশে। আমাদের দেশে কোন বাইরের কোন শক্তি আসেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি যে সৈন্যরা এসছে, ওরা মাঠ-ঘাট, রাস্তাঘাট কিছুই চিনতো না আসলে। আমাদের নদীমাতৃক একটা দেশ কতদিন টিকতে পারত? ২ মাস, ১ মাস। শুধুমাত্র যদি আমাদেরই রক্তের যারা আছে, আমাদেরই দেশের লোকগুলো আছে, এরা যদি আমাদের সন্তানদের, আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের বাড়িঘরগুলো না চেনাতো। সো ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে এই জাতির কপালে একটা এক ধরনের ঘৃণা, একটা অংশের প্রতি রয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন এই জাতির, আমাদের এই দেশটা কিভাবে রোল করছে। হ্যাঁ? আমি যে প্রায়ই আপনার প্রোগ্রামে এসে অনেকবার বলেছি যে আমরা একেবারে একটা নিশ্চিত গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। হুম। আমাকে এক ভারতীয় ভদ্রলোক, তিনি বেশ উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি এই দেশটাকে দীর্ঘদিন এই দেশে চাকরি করেছেন, দেখেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আচ্ছা দাদা, আপনি তো এই দেশে একটা দীর্ঘ সময় চাকরি করেছেন। নানান ধরনের পলিটিশিয়ানস, লোকজন, এদের সাথে আপনার মেশার সুযোগ হয়েছে। এই মানুষগুলো আপনাদের সাথে নানান সময় এসছে বিভিন্ন কাজে, বিভিন্ন কারণে। কি বলে তারা আসলে? কি চায় আপনাদের কাছে এসে?" মানে আমি খুব আসলেই জানতে চেয়েছি। তার সাথে আমার সম্পর্কটা এত ভালো। আমাকে বলল যে, "দাদা, আপনাদের দেশের লোকেরা তার দেশকে ভালোবাসে না। যার তার কাছে গিয়ে যার তার কাছে গিয়ে যা তা বলা শুরু করে। জাস্ট তার রাজনৈতিক প্রতিপক্ষ বলে। বলে জামাত, বিএনপি, আপনি" এভাবে তিনি বললেন যে, "দেখেন, যে এই মুক্তিযুদ্ধের সময় আপনাদেরই লোক কিন্তু আপনাদের লোকের মাংস খেয়েছে। আপনাদের লোকেরাই চিনিয়ে দিয়ে বলেছে যে এই বাসাতে মুক্তিযোদ্ধারা আছে। এটা কিন্তু কোন পাকিস্তানিরা বলেনি, কোন ভারতীয়রা বলেনি, কোন আমেরিকানরা বলেনি। তাহলে আজকে সাদ্দামের যে এই কষ্টটা আপনার আর আমার মধ্যে জমা হলো, আমরা তো ধরেন বলব কি সঞ্চারিত হয়েছে এই রাগ এবং ক্ষোভ। আপনি ভাবেন তো যে সাদ্দাম যদি আজকে ব্রাশ ফায়ার করে এই আব্দুল বাতেন, আশিক হাসান, জেলার এদেরকে মেরে ফেলে, আপনি কি আসলে সাদ্দামকে খারাপ বলতে পারবেন? ধরেন আপনি যদি আজকে দেখেন যে সাদ্দাম আজকে এগুলোকে জাস্ট ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। আমি একটা কাল্পনিক একটা চিত্র আঁকলাম। লাইফ ইজ নট এ মুভি, বাট স্টিল আমি যে জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে এই ক্ষোভ কিন্তু ওই আমাদের বক্তব্যের মতো ইথারে ভেসে বেড়ায়। এগুলো কোথাও মুছে যাবে না। এগুলোর রেশ থেকে যাবে। কোথায় যেন বলতে শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট এগুলো আসলে থেকে যায় এন্ড অফ দ্য ডে তে। দেখেন, আজকে যেই ঘটনাটা আমাদের সাথে হচ্ছে, এই যে আপনি সাদ্দামের এই ঘটনাটা জানলেন, আপনার তো মনে আছে তোফাজ্জলের কথা। হুম। তোফাজ্জলকে হাত বুলিয়ে খাইয়ে বলছে, "ভালো হইছে খাওয়া, আরেকটু খাও।" মানে ওকে খাওয়া-দাওয়া, ওকে মেরে ফেলবে। এটাই প্ল্যান। মাসুদের কথা আপনি চিন্তা করেন। সালাউদ্দিন আম্মার ওই ছেলেটা রাজশাহীর এখন জিএস হয়েছে, আপনার রাকসুর। সেই ছেলেটা দলবল নিয়ে মাসুদকে মেরে ফেললো। মাসুদের কিন্তু অলরেডি ওর রক কেটে দিয়েছিল এই আম্মাররাই বা আম্মারদের সিনিয়ররা ২০১৪ সালে। ছেলেটা যখন মারা যাচ্ছে, ভাবা যায় তার মুখের সামনে এসে মাইক্রোফোনে বলছে, "আপনার শেষ কথা কি? শেষ কথা কি?" সে শুধু বলেছে, "ভাই একটু পানি খাবো, একটু পানি দেন, একটু পানি দেন।" বলতে ছেলেটা মারা গেল। আপনি আমাকে বলেন তো আসাদ ভাই, যে এই যে ঘটনাগুলো ঘটলো, আমরা যখন ভবিষ্যতে এই রাজনীতিতে ফিরবো, ক্ষমতায় আসবো এই দেশে, আজ হোক, কাল হোক, বাংলাদেশ আওয়ামী লীগ তো আসবে। আপনিও ভালো করে জানেন। আপনার যারা দর্শকরা দেখছে তারাও জানে। এটা আজ হোক, কাল হোক, আমরা আসবোই। আমি খালি মাঝে মধ্যে ভাবি, আমি প্রায় ভাবি যে আমি কি আমারই বাংলাদেশের মানুষের রক্ত নিবো, প্রতিশোধ নিবো? নাকি মাফ করে দিব? নাকি সমস্ত স্মৃতি মনে করে হাউমাউ করে কাঁদতে থাকবো? মানে আমি চিন্তা করি, আচ্ছা, গণহত্যা যদি করতে হয় বা এদেরকে যদি প্রতিশোধ নিতে হয়, তাহলে আবার এই দেশের মানুষের উপরেই নিতে হবে। আবার যদি ক্ষমা করে দেই, এই ক্ষমাটাকেই দুর্বলতা ভাববে। মানে এগুলো সিম্পলি ভাবনা। এগুলোর কোনো মাপ নেই ভাবাভাবি। আমি খালি ভাবি যে এই যে আমাদেরকে এত কষ্ট দিচ্ছে আসাদ, এত দুঃখ দিচ্ছে, আমারই দেশের একটা লোক একটাবারের জন্য ভাবলো না যে ওর ঘরেও তো ছোট্ট আমার একটা বাচ্চা আছে। মেরে ফেললো। মানে আমি খালি চিন্তা করি যে ধরেন পাশান একজন হতে পারে। আপনি নাসিমুল গনি হিজবুত তাহরির করে, ওর তো কোনো বুকপিট নাই। হাসতে হয়তোবা আপনার চামড়া ছিলবে। আপনি চিৎকার করছেন চামড়া ছিলার কারণে। আপনাকে সে হাসতে বলছে
আস্তে চিল্লা রে বাবা, একটু আস্তে চিল্লা। ও হয়তো বা এই টাইপের পাষাণ। তাই বলে একটা গোটা সিন্ডিকেট পাষাণ হয়ে যাবে? ধরা যাক একজন এসপি, একজন জেলা প্রশাসক। তারা কি আসলে ওইখানে কি একটা মানুষ ছিল না? এটা ভাবুক যে সে যত খারাপ হোক, আমি ওই ছোট্ট একটা বাচ্চা যে চলে গেছে বা যে স্ত্রী, ওদেরকে একটা নজর ছেলেটা দেখুক। আমি না, আমি খুব, আপনি জানেন আমাদের দেশের মানুষ, এই যে আমি আপনাকে বলি এই জিনিসগুলো আমি এত ফলো করি। আমাদের দেশের মানুষ, আপনি অপরিচিত কারো বাসা থেকে খালি একটু বলেন যে আমার খিদা লাগছে, আপনাকে না একেবারে পিড়ি এনে দেবে। মানে আপনার একটু পানি খেতে চাবেন, আপনাকে খুবই আদর আপ্যায়ন। মজার ব্যাপার কি জানেন? এই মানুষটা কি আপনি খুঁজে পাবেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর। আমি এই যে আচরণের এই ভয়াবহ বৈপরীত্য, আমি প্রচন্ড ভয় পাই, প্রচন্ড ভয় পাই। হ্যাঁ, এবং এই দেশের মানুষ কি আসলে আদৌ এইভাবে বদলে গেছে, নাকি একটা হিউজ চেঞ্জ এসেছে আমাদের মধ্যে, আমি জানি না। আমি প্রায় চিন্তা করি, আমি প্রায় নিজেকে নিজে প্রবোধ দেই যে কোনদিন কি আসলে দেশে ফিরে মহাত্মা গান্ধী হতে পারবো? যদি মহাত্মা গান্ধী না হই, তাহলে আসলে খুবই দুষ্কর এসব সমস্ত কিছু ভুলে থাকা। আমাদের সাথে যা কিছু হয়েছে বা হচ্ছে, আচ্ছা ২ টার একটা। একটা হচ্ছে আপনাকে মাফ করে দিতে হবে। আপনাকে একদম পুরো মানে কিছুকে আপনি হয়তোবা আয়ত্তে আনবেন, আদালতে আনবেন, কোর্টে আনবেন। আদারওয়াইজ একটা বড় অংশকে আপনার ক্ষমা করে দিতে হবে। তা না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি জানেন আমি সবচাইতে কোন জিনিসটা ভাবি? আমি ভাবি আমি যখন দেশে ফিরবো, ঠিক আগের মতো যখন আমি নীল খেতে যাবো, যেখানে সেখানে রাস্তার ধারে চা খাবো। ধরুন আমি তো কি টাইপের আমি জানি না আপনি জানেন কিনা? আমি টং দোকানের চা, তারপর একটা হুম, রিক্শাওয়ালা দেখলে রিক্শাওয়ালাকে ধরে তার সাথে গল্প করা, তাকে জড়া ধরা। তারপর রিক্শাওয়ালাকে কোনদিন আমি মানে আমি কখনো কোন মানুষকে একটা রিক্শাওয়ালাকে দেখে অনেকে কিন্তু তুই করে বলে, এই করে। আমি অল দ্যা টাইম মানে আমি রেসপেক্ট এগুলো। আমার জানেন মাঝে মধ্যে আমি ভাবি যে আমি যখন দেশে ফিরবো, আমি কি আর এই মানুষগুলোকে কোনদিন বিশ্বাস করতে পারবো? ধরেন আমি কোন একটা টং দোকানে চা খাচ্ছি। আমার না খালি মনে হতে থাকবে এই ছেলেটা বা এই চা দোকানদার এও মনে হয় গণভবনে গেছে লুটপাট করতে। এও মনে হয় ৩২ ভেঙেছে। আমার না মনে হবে যে দম বন্ধ হয়ে আসবে, আমার কাছে মনে হবে। এই যে আমি জানেন আমি বই কিনতাম। আমি একটা ছেলের কাছ থেকে প্রায় ৩.৫ লাখ থেকে ৪ লাখ টাকার বই কিনেছি। আর বিচিত্রা তো কিনেছি ইন ওয়ান গো। সেই ছেলেটা ৫ আগস্টের পরে আমার ঠিকানা দিয়ে দিয়েছে একটা বই বিক্রেতা। যে বিচিত্র বই নামে একটা বই আছে দেখবেন। হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে সাজ্জাদ, মাগুরাতে বাড়ি। একটা ব্যাংকে চাকরি করে। জানেন এই ছেলেটা ৬০,০০০ টাকা দিয়ে আমি তার কাছে বিচিত্রা কিনেছি। অসংখ্য বই আমি সাজ্জাদের কাছ থেকে কিনেছি। ৫ তারিখের পরে ও ধুম করে আমার ঠিকানাটা দিয়ে দিল অনলাইনে। এরা 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 একেকজন গুপ্ত। মানে এদের বিভিন্ন জায়গায় বসিয়ে রেখেছিল জামার শিবির কে কোন বই কেনে, কে কিভাবে চলে, কিভাবে হাঁটে। আমরা আপনি গুপ্ত বলবেন, অবশ্যই এই যে আপনি ধরেন এই যে আমার স্কুলের বড় ভাই আব্দুল নূর তুষার, ধরা যাক আব্দুল নূর তুষারের সাথে আমার না সেটা অন্যায় প্রেশার করেছে। ছিল। এটা ভয়ংকর অন্যায় আমি করেছে আপনাকে মিঠুন শুধু ভাই। এইটা বললাম, এই যে সাদ্দামের কথা বলতে গিয়ে কথা কেন বললাম জানেন? আচ্ছা, উই আর অড ম্যান ইন দ্য সোসাইটি। আমি আর আপনি কমপ্লিটলি অড ম্যান। হুম, আপনি আপনার বয়স কত? আমি ধারণা করি যে ইউ আর ভেরি ইয়াং একটা ছেলে। হুম। আপনি আপনার এই ইয়াং এজে ঠিক কত বছর এক্সাইলে আছেন? সেলফ এক্সাইলে? আহ, ১৭ থেকেই ধরতে গেলে ১৭ বছর। ১০ বছর ৯-১০ ১৭ বছর। আমার ছেলের বয়স ১৫ হবে। মানে আপনি আমার ছেলেটার বয়সের জাস্ট ১ বছর বা ২ বছর থেকে আপনি এক্সাইলে। ওয়াই? বিকজ আপনার ভিউ ভিন্ন। আমি যখন এগুলো ধরেন ভাবি যে দাউদ হায়দার জাস্ট একটা কবিতা লেখার কারণে কোনদিন আর দেশে ফিরতে পারেননি। তসলিমা নাসরিন সিম্পলি তিনি তার কথা বলেছেন। এক দলের অনুভূতিতে আঘাত লেগেছে। এক দল সেটা পছন্দ করে না। আমি খালি যখন এগুলো ভাবি, আমার যখন এগুলো মাথাতে আসে, তখন আমার কাছে মনে হয় যে আপনাকে আমি বুঝাতে পারব না যে এই সাদ্দামকে যখন আজকে দেখেছি সে বলছে তার পুত্রের কবর ছুঁয়ে, আপনি কোনদিন হাজার চেষ্টা করে সাদ্দামকে কখনো যদি সাদ্দামের উপকার করতে হয় তাহলে যেটা করতে হবে ওকে কোনো একটা ওষুধ দিয়ে ওর সমস্ত স্মৃতিকে নষ্ট করে দিতে হবে। আদারওয়াইজ এই ছেলে বাঁচবে না তো। এই ছেলে বাঁচবে না। আমি আপনাকে বলে রাখলাম। জি, ও তো মিঠুন কাছাকাছি ভাই কাছেই আমরা মারা যাবে। জি, আপনি এখানে একটা কথা বলতে গিয়ে বলছিলেন আব্দুল নূর তুষারের কথা। তিনি আপনার অ্যাড্রেস পাবলিক ইয়াতে থ্রেট করেছেন আপনাকে অ্যাড্রেস করার। পরে এটা এরপরে জঘন্য অন্যায় ওইখানে করেছেন যিনি এবং কমেন্ট করেছেন তাজিব খান নামে একটা ছেলে, মানে তার জি, ওইখানেই কমেন্ট করেছে। উইদিন 5 মিনিটস এর মাথাতে দেখি আমার বাসার ঠিকানা দিয়ে দিয়েছে। ওটা তো আমার বাসা না, আমার বাবার বাসা। এটা আমাদের ভাই তো বোনদের মধ্যে কোনো বাসাও ভাগ হয়নি। স্টিল এগুলোর রোনা ইজ মাই ফাদার। জি, এগুলোর বিচার হবে। আর একটা বিষয় তারা নিজেরাও কিছু শাস্তি পাচ্ছেন। যেমন আম আনিস আলমগীর, আব্দুল নূর তুষার এবং পান্না সাহেব ওনারা অনেকটা বন্ধু মানুষ। এখন আনিস আলমগীর জেলে রয়েছেন। পান্না সাহেব জেল থেকে বের হয়েছেন। আব্দুল নূর তুষার কি হবেন সেটা একটা বিষয় বা আমাদের অধ্যাপক কলিমুল্লাহর ব্যাপারটা আমরা জানি। সম্প্রতি লায়েকা বশির একজন শিক্ষক নেটওয়ার্কের খুবই চিহ্নিত ফ্রন্ট লাইনে থাকা লালবদর বুদ্ধিজীবী। তো তিনি চাকরি হারিয়েছেন এই তার কলিগ সহ এই ইউনূসের আমলেই। এবং এগুলো যারা বুদ্ধিদীপ্ত মানুষজন যাদের আমরা মনে করি যারা নিজেদেরকে এলিট হিসেবে আমাদেরকে পরিচয় করে দেয়, তাদের ব্যর্থতা আর গ্রামের এক
কালাচোরার ব্যর্থতা এক না। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো গুপ্ত আর এই বুদ্ধিজীবী ফরহাদ মজার এক না। তো তাদের বিচার তো অবশ্যই হবে। আপনি ক্ষমার কথা বলেছিলেন, ক্ষমা অনেকেই করা উচিত। হয়তো অনেকেই গেছে কিন্তু তার অপরাধ অনুযায়ী। আর মজার বিষয় ১৯৭১ যেটা আমরা পারিনি। এখন সবকিছু আপনি বলছেন আপনার মনে হবে। আপনার তো মনে হওয়ার দরকার নাই। ওই চায়ের দোকানদার ওখানে ছিল কিনা? তার আশেপাশের লোক কোথাও না কোনো ফেসবুকে না কোথাও না কোনো পোস্ট আছে। কোথাও না কোনো ভিডিওতে দেখা যাচ্ছে সে চুরি করেছে কিনা। সুতরাং মামা এবার যাবা কই? আমরা আরেকটা ঘটনা না, দেখি কিন্তু নিঝুম কিন্তু ভাই এর আসাদ, মধ্যে আমি আপনাকে যেই জায়গাতে বেসিক্যালি ফোকাসটা আপনি যে জায়গায় করবেন যে জি। আপনি আপনার দেশে হেঁটে যাচ্ছেন কিন্তু আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। আমি কিন্তু এই যে এইটার যে কষ্টটা আপনি খালি ওই এই ফিলোসফির জায়গাটা ধরেন যে আপনি একটা দেশে বসে আছেন কিন্তু আপনি মানে একটা গৃহযুদ্ধ কখন হয় জানেন? এই পার্টিকুলার সিচুয়েশনে গৃহযুদ্ধটা নিজের আপনি সোমালিয়াতে ট্রাইবে ট্রাইবে যুদ্ধ। আপনি আসাদ, আমি আপনাকে লিখে দিচ্ছি আসাদ, এই দেশে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধ চলছে। এখন মানসিকভাবে চলছে, ভবিষ্যতে হ্যাঁ। সেটা অস্ত্র নিয়ে চলবে কিনা সময় বলে দিবে। ওই জায়গাটাতে আমি যেতে চাইছিলাম না। কিন্তু আপনি যখন বলছিলেন যে আমি বিশ্বাস করব কিভাবে? নিঝুম ভাই আপনি আমরা যখন দেশে ফিরব, তখন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তখন আগাছা থাকবে না। এটা আমি নিশ্চিত। মানুষকে এত যন্ত্রণা দেওয়ার পরে আপনি কয়জনকে থামাবেন? নিঝুম ভাই একটা ছোট্ট অনুরোধ করব। আমাদের অনেক দর্শকরা বলছিলেন আপনার শব্দটা ফেটে যাচ্ছে। আপনি যদি একবার বের হয়ে আবার যুক্ত হতেন, এর মধ্যে আমি শিওর আরেকটা ঘটনাও দেখিয়ে ফেলি। প্লিজ শিওর হ্যাঁ, শিওর শব্দটা শিওর ফেটে শিওর যাচ্ছে। নিঝুম ভাই নিশ্চয়ই আবার যুক্ত হবেন। তার মধ্যে আমরা একটা ঘটনা পড়ে শোনাই। নিঝুম ভাই এটা জানেন, সেই হিসাবে খুব একটা কষ্ট হবে না উনার এটার সাথে আবার ম্যাচ করে নিতে। আ এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন, "সারারাত ছেলের কান্নার আওয়াজ কি মুমূর্ষু মায়ের কান্নার কানে পৌঁছেছিল? সন্দ্বীপ উপজেলা যুবলীগের সেক্রেটারি লুকিয়ে ঘরে ফিরছিলেন শুধু একজন মুমূর্ষু মাকে দেখতে। কিন্তু হায়নারা ওঁত পেতে বসেছিল। এর আগেও টাকা নিয়েছে বারবার এই আ যুবলীগের সেক্রেটারির কাছ থেকে। ২ দিন আগে বিছানায় ধুঁকতে থাকা মাকে দেখতে জানবাজি রেখে ঘরে এসেছিলেন আবার। সেটাই হলো কাল। রাতভর অমানবিক নির্যাতন, মারধর করে আদায় করা হলো ৳৪,০০,০০০। ৳৪,০০,০০০ আদায় করা হলো কার কাছ থেকে? এই যুবলীগের সেক্রেটারির কাছ থেকে। আ এবং তার মাকে, মুমূর্ষু মাকে দেখতে গেছিলেন। আপনারা এই ভিডিও ফুটেজটি দেখেছিলেন অনেকে। নিঝুম ভাই ওয়েলকাম ব্যাক। আপনি আম সাদ্দামের কথা বলছিলেন। এই যে নির্যাতন, নিপীড়ন এটা তৃণমূল পর্যায়ে যারা বাংলাদেশে আছেন সকলের সাথেই হচ্ছে। আপনি যদি আরেকটু আলোকিত আমাদেরকে করতেন। আমার আমার কথা কি এখন একটু ক্লিয়ার শোনা যাচ্ছে? আ ওই শব্দটা হচ্ছে। আমি জানি না এটা কেন হচ্ছে। আপনি কি কোন কারণে ডিভাইসটা বদলাতে পারবেন নিঝুম ভাই? অন্য কোন ডিভাইস থেকে হ্যাঁ, আমি ঢুকাতে ডিভাইস পারবেন? বদলাতে পারবো ডেফিনিটলি। আমি আমি লিভ করে আবার ডিভাইসটা বদলাচ্ছি। জি, জি, প্লিজ, প্লিজ। আ শিওর। প্রিয় দর্শক, আমরা এই ত্রুটি বিচ্যুতির জন্য দুঃখিত। তবে নিঝুম ভাই অনেক স্মার্ট। খুব দ্রুতই তিনি ফিরে আসবেন। আমরা দেখছিলাম এই ঘটনাটি, এই ঘটনার মতো আরো অসংখ্য ঘটনা হয়তো আপনিও জানেন। আপনি যদি জেনে থাকেন আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর ব্যাপারে আপনার পেজে গেলে বা YouTube চ্যানেলে গেলে আপনারা পাবেন। ইমেইল অ্যাড্রেস রয়েছে বা ফেসবুকের প্রোফাইলটি আমার যারা অনেকে চেনেন, আমার নাম আসাদুজ্জামান নূর। এই নামে একটি ফেসবুক প্রোফাইল আছে যেটাতে ব্লু ভেরিফাইড। আপনি আসাদুজ্জামান নূর লিখে সার্চ করলে দুটোই ব্লু ভেরিফাইড অ্যাকাউন্ট পাবেন। একটা হচ্ছেন আমাদের সেই সবার পরিচিত অভিনেতা বাকের ভাই খ্যাত আসাদুজ্জামান নূর, এবং আমি অ্যাক্টিভিস্ট আসাদুজ্জামান নূর। আমার ছবি সেখানে আছে। আপনারা সেখানে গিয়ে আপনাদের তথ্য পাঠাতে পারেন। যদি আপনাদের পরিচয় গোপন রেখে সেসব সামনে আসুক এটা চেয়ে থাকেন তাহলে সেটাও করা যাবে। অর্থাৎ আপনাদের পরিচয় অবশ্যই গোপন থাকবে। আর যদি মনে করেন যে না, আ এই অন্যায় আর বেশিদিন মেনে নেওয়া উচিত নয়, পরিচয়ে যা আছে তাই থাকুক। পরিচয় প্রকাশ করে যদি আপনি আপনার বক্তব্য জানাতে চান, সেক্ষেত্রেও আমরা আপনার সাথে আছি। প্রিয় দর্শক, আমরা আরেকটি আ প্রসঙ্গে যাব। তার আগে আ আমরা নিঝুম ভাইয়ের জন্য অপেক্ষা করি এবং এই ভিডিওটা দেখুন। শেষ লাইনটার সাথে আপনি একমত কিনা আমরা ভিডিওটি আবার দেখি। সাধারণ মানুষজন রাস্তাঘাটে কি বলছেন এই আ মব মবদের সর্দার ইউনূস সম্পর্কে? তাই বলে অবশ্য ছোটখাটোই। তার চিন্তাভাবনা, রুচি যে লেভেলে, এটা খুবই দুঃখজনক। কারণ আপনারা দেখেছেন ক্ষমতা দখলের পরপরই সে সাউন্ড নেই। ওকে। আমি আরেকবার দেখাচ্ছি। ক্ষমতা দখলের পরপরই সে তার সব ব্যাংক লোন-টোন সব মওকুফ করে নিয়েছে। আমি দুঃখিত শব্দ ছিল না এজন্য। এক নোবেলে খাইছে মায়ানমারে, আরেক নোবেলে খাইছে ভেনেজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনেজুয়েলা পাইছে একটা মাছ আদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাছ আচ্ছ। এবার শব্দ আপনারা শুনতে পেয়েছেন আমি জানি, এবং আমার দর্শকদের অনেক ধন্যবাদ যে আপনারা এই যে জানান দেন যে আচ্ছা এটা ঠিক নেই, ওটা ঠিক নেই। এটা আপনার রেসপন্সিবিলিটি। আমি যেহেতু ওয়ান ম্যান আর্মি শো পরিচালনা করতে গেলে অনেক কিছুই অনেক সময় মিউট করতে হয় ইকো না হওয়ার জন্য। কিছু কমেন্ট করেছিলেন। অনেকেই কমেন্ট করেন, ভাবেন আমি কমেন্টগুলো দেখি না। আমি কমেন্ট দেখি এবং এই কমেন্টগুলোকে পিন করে আলাদা করে রেখে দেই এবং ভিডিওর মাঝখানে, শো এর মাঝখানে দেখাই। কারণ একসাথে একজন কথা বলছেন একটা প্রসঙ্গে, কমেন্টটা অন্য প্রসঙ্গে হয়ে যায়। তো এই পুরো জিনিসটা দেখানোটা একটু কঠিন হয়। তো কমেন্ট পড়ি। এখানে শাওন রয় তিনি কমেন্ট করেছেন, "আসাদ ভাই, শেখ ফরিদ ভাইয়ের কোনো খবর আছে কি নাই?" শেখ ফরিদ ভাই একটু শারীরিকভাবে অসুস্থ, তিনি আমাদের মাঝে ফিরবেন। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। খান মাসুদ কাজল তিনি বলছেন, "নিঝুম ভাই আপনার মা এখন কেমন আছেন?" আমি যতদূর জানি নিঝুম ভাইয়ের মা ভালো আছেন। আ তারপর তার মুখ থেকে শুনবো। উজ্জ্বল সেন তিনি বলছেন,
হাসিনার আত্মীয়দের কারণে তার এই পরিণতি, অর্থাৎ সাদ্দামের ব্যাপারটি বুঝিয়েছেন, শেখ তন্ময়ের ব্যাপারটি বুঝিয়েছেন। এটা আরো বিস্তারিত নিজম মজুমদারের কাছ থেকে আম জানবো। তারপর হচ্ছে যে জহির রায়হান ভাই তিনি বলেছেন, "আসাদ ভাই, একটা ফেটে, ফেটে শব্দ আসছে। বাংলাদেশ একজনের জামিনের দাম ২ টি লাশ। বাংলাদেশে একজনের জামিনের দাম ২ টো লাশ।" এটা খুবই সত্য, খুবই দুঃখজনক, বাট এটা সত্য যে একজনের জামিনের দাম আ আ ২ টি প্রাণ। তারপরের কমেন্টটি পড়ি। ইকবাল হোসেন তিনি কমেন্ট করেছেন, "আসাদ ভাই, বড় ভাই মারা গেছে, শেষবারের মতো তার চেহারাও দেখিনি। ছোট্ট ২ টা মেয়ে আজ ১৮ মাস তাদের ছেড়ে বাড়ির বাইরে। এভাবে আর কতদিন চলবে?" নিজুম ভাইকে জিজ্ঞেস করেন। আম তৃণমূলের এই কষ্ট আসলে আমাদেরকে কাঁদায়। আমি সক্রিয়ভাবে ছাত্রলীগের রাজনীতি করেছি বড়জোর ২ বছর। তখন ছাত্র ছিলাম। ২ বছর বলতে মিছিল মিটিংয়েই থাকতাম। তো আর আওয়ামী লীগের সাথে আমার সম্পর্ক, আমার পৈতৃকভাবে আমার বাবা গোপালগঞ্জের মুকসুদপুরে আমাদের উপজেলা, এবং আমাদের বাবার বংশে সবাই আওয়ামী লীগ করেন। মায়ের বংশে মিশ্র। কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ। মানে আমার ৩ মামা ৩ দলে। তো যাই হোক, এবং আমার নানা যখন মারা যান আমি ছোট, তার রাজনৈতিক অবস্থান আমি জানি না। বক্তব্য হচ্ছে যে আমি তৃণমূলের এই দুঃখটা অ্যাক্টিভিস্ট হিসেবে বুঝতে পারি। আমি একজন বিতাড়িত, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছি ৯ বছর ১০ বছর হতে চলছে। তো সেই জায়গা থেকে বুঝতে পারি যে আসলে নির্বাসিত থাকার দুঃখটা কতটুকু। আপনারা এই যে এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকছেন, আত্মীয়স্বজন, পরিবার-পরিজনকে দেখতে পারছেন না। এটা আমাদের জন্য মানে খুবই দুঃখের। আপনাদের জন্য তো এটা একটা বিপর্যয়। তো আমরা দুঃখই প্রকাশ করতে পারি এতটুকুই। এই দিন, দিন না, দিন ফিরবে। ভালো থাকবেন। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি। আমরা নিজুম ভাই, আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি। শব্দ ঠিক হয়েছে কিন্তু ক্যামেরাটা কোনো কারণে অফ হয়ে আছে। নিজুম ভাই মিউট করে আছেন। সরি, এখন কি দেখা জি, যাচ্ছে? আপনাকে শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করি। প্লিজ। কিন্তু খুব ভালো শোনা যাচ্ছে। কোনো শব্দ নেই, ভালো শোনা যাচ্ছে। জি, নিজুম মজুমদার ভাই নিশ্চয়ই যুক্ত হবেন। প্রিয় দর্শক, আমরা আপনাদের আ সুবিধার্থে, অর্থাৎ আপনারা যেন ভালোভাবে শুনতে পারেন। কারণ আরো বেশ কয়েকটি প্রসঙ্গ আছে যেগুলো নিজুম ভাই আমাদের কে আলোকিত করবেন, জানাবেন। তো সেই শব্দের অসুবিধা হলে আসলেই দীর্ঘক্ষণ কোনো কথা শুনতে খারাপ লাগে। তো ভিডিওর শব্দ নেই, শব্দ ডাবল আসে। আচ্ছা, এগুলো সব ঠিক করা। নিজুম ভাই যুক্ত হলে সব ঠিক হয়ে যাবে। আম আপনার বাবাকে কাল বাজারে দেখলাম। এটা কে বললেন? কার বাবা? নিঝুম ভাই? আমি জানি না। তো আমরা আরেকবার এই ইয়েটা শুনি। সুধী মহাজন সম্পর্কে মানুষের বক্তব্য কি? সাধারণ মানুষ কি বলছেন? এক নোবেলে খাইছে মায়ানমারে, আরেক নোবেলে খাইছে ভেনেজুয়েলারে, আরেক নোবেলে খাইছে বাংলাদেশটারে, বুঝছেন? এই ভেনেজুয়েলা পাইছে একটা মাছ আদো নোবেল বিজয়ী, আর আমরা পাইছি ধরেন একটা ছোটখাটো মাছ আদছ। এখন রাজনীতিতে আপনারা যে ধরনের শব্দের ব্যবহার দেখেন, এটা দেখে অনেকে আবার করেন যে, ভাই এগুলো শব্দগুলো পরিবার-পরিজন নিয়ে দেখি। পরিবার-পরিজন নিয়ে টেলিভিশন দেখেন না? টেলিভিশনই তো সরাসরি আম এই এই জুলাই জঙ্গিরা বলছে, আম এখন কি দিয়া বলে বালছালের বাংলাদেশ। তারপরে হাদি যে বীর, আপনার অনেকের কাছে কাজী নজরুল ইসলামের কাছে পাশে তাকে কবর দেওয়া হয়েছে। তার নামে বঙ্গবন্ধুর নাম হচ্ছে তার নামে হল করা হয়েছে। সেই হাদির কি? সিগনেচার ডায়ালগ, মানে একটা হয় না? বঙ্গবন্ধু, যেমন বঙ্গবন্ধুর সাথে ৭ই মার্চ ওতপ্রোতভাবে জড়িত। অবশ্য কোথায় রাজরানী, কোথায় কার সাথে কার তুলনা দেই। মানে এদের সিগনেচার হয় নারীর জনি, এবং খুব বিকৃতভাবে গালাগালি করে। তো এখন রাজনৈতিক পরিবেশটাই এই আ জুলাই জঙ্গিরা নষ্ট করে দিয়েছে। এবং তাদের যারা পৃষ্ঠপোষক, মোহাম্মদ ইউনুস বা অন্যান্য আসিফ নজরুল, এদের মুখের ভাষাও শুনেছেন। এবং প্রেস সচিব যে ডাস্টবিন শফিক হিসেবে খ্যাত। তো এই ডাস্টবিন শফিকের মুখের ভাষা দেখেননি, তার কার্যক্রম দেখেননি। তো এরা মানে, এবং ইউনুচা তার দলবল গ্যাং নিয়ে শেখ হাসিনার বাসভবনে ঢুকে সেটাকে কিভাবে, মানে তাদের জুনিয়রদের মতো পারলে নারীর প্রাইভেট গার্মেন্ট প্রদর্শন করত, শুঁকত। এরা তো এরকমই ধর্ষক, নিপীড়ক, যৌন বিকারগ্রস্ত। তো তার কাপড় ধরছে, তার টেলিফোন, মানে যত ধরনের নোংরামি আছে করছে। সুতরাং আমাদের আসলে এগুলোর মধ্য দিয়ে যেতে হবে। আপনারা যদি মনে করেন যে আচ্ছা এটা ঠিক হচ্ছে না বা এই শব্দের সমস্যা, সেটা আসলে আমাদের কিছু করার নেই। নিজুম ভাই, ওয়েলকাম ব্যাক। আ এখন কি শোনা যাচ্ছে? খুবই সুন্দর, পরিষ্কার, ঝকঝকে, চকচকে। অনেক ধন্যবাদ। নিজুম ভাই, আমি সন্দীপের ঘটনাটি বলছিলাম। আপনি সন্দীপের ঘটনাটি জানেন যে আওয়ামী লীগের মানে যুবলীগের সেক্রেটারি, তিনি লুকিয়ে বাড়িতে গেছিলেন অসুস্থ মাকে দেখতে। আমাদের এখানে অনেক দর্শকরা কমেন্ট করেছেন, আপনার মা সম্পর্কে জানতে চেয়েছেন। মা তো মাই হয়, তাই না? এই যারা এই অসুস্থ মাকে দেখতে যাওয়ার পরে তাকে বেঁধে রেখে, নির্মাণাধীন ভবনে বেঁধে রেখে টর্চার করলো, তারপরে তার কাছ থেকে ৪ লক্ষ টাকা নিল, মাকে দেখতে দিল না। এদের কি মা বোন নাই? এবং পরিস্থিতি কি বদলাবে না? তখন কেউ কান্নাকাটি করবে যে আহা, মা বোনদের মানবাধিকার কোথায় গেল? এখন আমি দেখতে পাচ্ছি শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে যারা বুদ্ধিজীবী সবাই মুখে কুলু পেটে রেখেছে। আমি তাসনিম খলিলকে খুব কাছ থেকে চিনতাম, জানতাম, ভালো মানুষ জানতাম। কিন্তু আওয়ামী লীগের এই যে সাদ্দাম বলেন বা এই যে যুবলীগের সেক্রেটারি বলেন, এই সব কিছুতে তাদের মুখ বন্ধ। তাদের মা বোনদের যখন মানুষ জুতাবে, তখন কি আমাদের মুখ বন্ধ থাকবে নাকি? কি আপনি কি দেখেন এর পরিণতিটা একটু বলেন না সাদ্দামের সাথে মিলিয়ে? মানে আপনি যদি বুদ্ধিজীবীদের ভূমিকা যদি বলেন বা যারা সুশীল আচরণ করেছে তাদের ভূমিকার কথা যদি বলেন আর ভবিষ্যতের কথা বলেন, আমরা মনে হয় ভবিষ্যতের আলাপটা এর মধ্যে করেছি আসাদ, যে
জি। এটা যে একটা ডিভাইডেশন, এবং আমাদের দেশের মানুষরাই যখন আমার মাংস খুবলে খাচ্ছে, সেটা জামাত বা বিএনপি আপনি যাই বলেন না কেন, এই যে কোনো লিমিট রাখলো না। আমি আসলে এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আপনার র্যাথ, আমি কিন্তু আপনাকে প্রতিশোধ পরায়ণ বলছি না, আমি বলবো একটা র্যাথ, যে আওয়ামী লীগ মানেই তাকে শেষ করে ফেলতে হবে, খুন করে ফেলতে হবে। এই যে এই পুরো জিনিসটাকে এক ধরনের নর্মালাইজেশন করা, যে আওয়ামী লীগ মানেই হচ্ছে তাকে পিষে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, কে ফেলতে হবে, এই জিনিসটা কিন্তু ফিরে আসবে এক সময়। তো এটা যদি দ্বিগুণ বেগে ফেরত আসে, অর্থাৎ আই ফর আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড বলে না, তো আমি তো ধরেন আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে পছন্দ করি, যে মানে আমি চিন্তা করছি ধরেন একটা স্টেটসম্যানের জায়গা থেকে, যে এন্ড অফ দ্য ডেতে তো এই রাষ্ট্রটা আমার, আসলে আমি একটা অন্ধ রাষ্ট্র নিয়ে আসলে কি করব? তাহলে কি আমি রাষ্ট্র হিসেবে সম্পূর্ণ ব্যর্থ হলাম? দেখেন, এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, এই মুক্তিযুদ্ধের চেতনা, আমাদের যে সমস্ত অর্জন, গত ৫৫টা বছর ধরে 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 এইটার মধ্যে নানান ধরনের সন্দেহ ইনজেক্ট করা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধ খারাপ, বঙ্গবন্ধু খারাপ, জাতীয় চার নেতা খারাপ, ইন্ডিয়া আমাদের সমস্ত কিছু দখল করে ফেলেছে, এই যে ৪টা ৫টা বিগার আপনার কনসেপ্ট, গত ৫৪ বছর ধরে এই জামাত শিবির জামাত শিবির, সর্বহারা পার্টি, জাসদ, আপনি চিন্তা করে দেখেন, আপনার কাছে মনে হতে পারে যে নিজুম ভাই মনে হয় আওয়ামী লীগ করে বলে এটা বলে। আমি আপনাকে একটা স্বনির্বন্ধ অনুরোধ করবো, আসাদ, আপনি শিখছেন, মানুষকে বলছেন, এডুকেট করছেন, আপনি নিজেকেই নিজে প্রশ্ন করবেন যে এই যে পুরো হোল প্রসেসটা, এটা হলো কি করে? এই যে জামাত কি এককভাবে একটা পরাজিত শক্তিটা করতে পেরেছে? না। মুক্তিযুদ্ধের পরের একটা বছরের মাথাতে ১৬ই ডিসেম্বর কালো দিবস পালন করা হয়েছে। হরতাল ছিল ১৯৭৩ সালে, ৭৪ সালে। কারা করেছে? সিরাজ শিকদার। সিরাজ শিকদার সিরাজ শিকদার ঘোষণা দিয়েছে আমরা স্বাধীনতা পাইনি, ২ পুকুরের লড়াই, ভারত সব নিয়ে গেছে। এই সমস্ত জিনিস আমাদের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়েছে। ওই সময়টার মধ্যে দাউদ হায়দারকে এই দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কিসের জন্য? যে এখন মৌলবাদীরা যদি আস্ফালন শুরু করে, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সমস্ত কিছু মিলিয়ে আপনার কাছে মনে হবে গত ৫৪ বছরের একটা প্রজেক্ট জাস্ট তারা পাস করেছে, তারা 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 জাস্ট জিতে গেছে। ফলে আপনি, আমার দেশের কোনো কিছু আর অক্ষত নাই। ফলে আপনি ভবিষ্যতে আমি কি করব, ভবিষ্যতে আমার 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 ধরেন ভবিষ্যতে আমি ধরেন রাষ্ট্র ক্ষমতাতে আসলাম, তখন তো প্রশাসন বলেন, প্রশাসন আমার কাছে থাকবে, বা আমার তখন নির্দেশগুলো মানবে, বা আমাদের যারা নেতাকর্মী আছে, আমরা যারা আছি, তাদের তাদের একটা বড় ধরনের সুযোগ থাকবে অনেক কিছু করার। কিন্তু আপনাকে আসলে এখনই ভাবা প্রয়োজন যে আমরা আসলে কি করব, আমাদের কি করা উচিত, আসলে আমরা কি এই রাষ্ট্রটাকে চাই? মানে আমি না, এগুলো ভেবে, আমি আপনাকে আগেই বলেছি যে এগুলো ভেবে আমি কুল কিনারা পাই না। একদিকে ধরেন যখন দেখছি যে সাদ্দাম তার সন্তানের মাটি ছুঁয়ে কাঁদছে, হ্যাঁ, আপনি হয়তো অনেককে ট্রায়ালে নিবেন, আপনি কি তাহলে একটা সিম্বলিক ট্রায়াল করবেন? আপনি কি তাহলে একটা রিকনসিলিয়েশন প্রসেসে যাবেন? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি হবে আসলে? এই রিকনসিলিয়েশন প্রসেসটা কি আসলে কাজ করবে? গত ৫৪ বছর, ৫৫ বছরে পরাজিত শক্তিরা আজ পর্যন্ত ক্ষমা চায়নি। আজ পর্যন্ত তারা স্পষ্টভাবে বলেনি ৭১-এর গণহত্যা, মানুষের বাড়ি চিনিয়ে দেওয়া, রাজাকারি করা, আমরা পাকিস্তানের পক্ষ থেকে এই দেশের মানুষকে খুন করেছি, আমরা দুঃখিত, আমাকে ক্ষমা করে দেন, আমরা অপরাধ করেছি। এইটা তো নাই, বরঞ্চ এখন শুনছি যে এরা নাকি রাষ্ট্র ক্ষমতাতেও যাবে। আপনি যেই দিকে তাকান, যতগুলো, আপনি হিজবুত তাহরির বলেন, জামাতুল মুজাহিদিন বলেন, আপনি হুজি বলেন, যতগুলো এক্সট্রিমিস্ট পার্টি আছে, তাদের প্রত্যেকটার প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে জামাতে ইসলামী। প্রত্যেকটার। আমি সমূলে উপড়ে ফেলতে পারিনি। দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি এদেরকে লালন পালন করেছে। গোলাম আজমকে এই দেশে আসতে দিয়েছে জিয়াউর রহমান। জামাতি যখন বঙ্গবন্ধুকে হত্যা করে ফেললো, সমস্ত যারা এক্সাইলে ছিল পাকিস্তানে, এই নিজামী বলেন, মুজাহিদ বলেন, বাকি যারা 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 ছিল, সবাইকে একটা অ্যাকোমোডেট করে দিয়েছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পরে এরশাদ ৯টি বছর রাজাকারদেরকে প্রতিষ্ঠা পেতে দিয়েছে। রাজাকাররা বই লিখেছে, ন্যারেটিভ মূলত তৈরি হয়েছে ৯০ দশকে, সরি ৮০ দশকে। অনেকেই এরশাদের কথা বলে না, কিন্তু আমার কাছে যে প্রুফটা আছে যে জিয়াউর রহমান আপনার দরজা ওপেন করে দিয়েছে বটে, কিন্তু এই যে ন্যারেটিভ, যতগুলো রাজাকারদের বই আছে আমি দেখেছি, এগুলো প্রকাশিত হয়েছে ৮৭ সালে, ৮৫ সালে, ৮৬ সালে, ৮৯ সালে, ৮৮ সালে। এই যে আমি রাজাকার বলছি, তারপর হচ্ছে ৭১-এর স্মৃতি, এই যে সাজ্জাদ হোসাইনের, বা আমি আলবদর বলছি, তারপরে এই ধরনের অসংখ্য বই এরশাদের আমলে প্রকাশিত হয়েছে। এরশাদ নিজে আপনার পাকিস্তানি আমলে মুক্তিযুদ্ধের সময় সে মুক্তিযোদ্ধাদের বিচারের ট্রায়ালে ছিল পাকিস্তানিদের সাথে। আমরা তার বিচার কোনোদিনই করতে পারিনি। সো জি। আপনি যখন প্রশ্নটা করছেন আমাকে, আমি দেখবেন আরেকটু দূরে গিয়ে কথা বলছি, আপনার কাছে মনে হবে যে এটার সাথে এটার কানেকশন কোথায় উত্তরের। আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা ইন্টারকানেক্টেড। আমি শুধু সাদ্দামের মাটি ছুঁয়ে কান্নাটাকে আমি খুবই আইসোলেটলি এটা দেখি না, আইসোলেট ভাবে দেখার সুযোগ নাই। আমি অনেক প্রোডাক্ট জায়গা থেকে জিনিসটাকে দেখি। আমার হাতে তো অপশন, মানে আপনি তো এই রাষ্ট্রটাকে চান, তাই না? আপনি তো এই রাষ্ট্রটাকে ৫ বছরের জন্য চান না, যে আজকে আসলাম আওয়ামী লীগের কিছু কথা করলাম, পরেরটা পরে দেখা যাবে। আওয়ামী লীগ যখন আসবে,
জি, নিজাম ভাই এটা স্পষ্ট। আমরা ছোটবেলায় দেখেছি যে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই। এটা কারা বলছে? জামাত শিবির। তাহলে তো তোর প্রিয়, তুই বঙ্গবন্ধুরে কোলে তুলে নে যে বঙ্গবন্ধু স্বাধীনতা চান নাই, তো তোদের দলের মানুষ। মানে বঙ্গবন্ধু স্বাধীনতা চান আচ্ছা, নাই এটা তাদের আক্ষেপ। আবার বঙ্গবন্ধু বলে স্বাধীনতা চান নাই, বঙ্গবন্ধু পাকিস্তানিদের কাছে নিজে নিজে গ্রেফতার করেছে, বঙ্গবন্ধু আসলে স্বাধীনতা ঘোষণা দেন নাই, বঙ্গবন্ধুর কোনো অবদান নাই। এই যে হাজার হাজার শত 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 এই মিথ্যার ফুলঝুরি, এই প্রত্যেকটা আপনি একবার কেন পাবেন বাতাসে যে এটা কাদের বলা, যারা যুদ্ধে যায় নাই। জি, জি। তো এটা তারা জি, আমি তাদের মুক্তিযুদ্ধের সময় একটা ধেরে একটা লোক ঘরের মধ্যে বসেছিল, বলেছে দুই কুকুরের লড়াই। নিজাম ভাই একটু শব্দে সমস্যা হচ্ছে। আমি জানি না এটা কেন হচ্ছে। আবার শব্দটা খুব লো হয়ে গেছে। আপনি যদি একটু চেষ্টা করেন।